এখন ব্যাপারে যে আপনাদেরকে আগেই বলেছি 21শে জুলাইটা তো আর শহীদ দিবস নয়। 21শে জুলাইটা তৃণমূলের নেত্রীর প্রচার দিবস আর পিকনিক দিবস। আমি বলবো 21শে জুলাই আমার জেলার পক্ষ থেকে একটা দাবি যে এই মুর্শিদাবাদ জেলার একটি ছেলে 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের ঢাকার রাজপথে বাংলা ভাষার স্বীকৃতি আদায়ের জন্য শহীদ হয়েছিল। সেই বরকত আমাদের এই জেলার বাবলা গ্রামের বাসিন্দা। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দিদি ঘোষণা করুন এই মুর্শিদাবাদ জেলায় ভাষা শহীদ বরকতের জন্য একটা বিশ্ববিদ্যালয় করবেন। বরকতের নামে বিশ্ববিদ্যালয় হোক এই মুর্শিদাবাদ জেলায়, যেখানে এই বাংলা ওই বাংলা সব বাংলার ছাত্রছাত্রীরা এসে পড়বে, শিক্ষা অর্জন করবে, জ্ঞান অর্জন করবে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দিদি ঘোষণা করুন। মুর্শিদাবাদবাসীর পক্ষ থেকে আমি এই দাবি বাংলার মুখ্যমন্ত্রীকে করছি। ম্যানেজ করছে আর কি, দার্জিলিংয়ের মানুষদেরকে প্রলোভন দেখিয়ে প্রলোভনের ফাঁদে ম্যানেজ করার চেষ্টা যেটা করে থাকে উনি। মমতা ব্যানার্জি এই জন্যই বিখ্যাত, পশ্চিমবঙ্গ সরকারের ভাড়ার ফুটো হয়ে গেছে। দার্জিলিংয়ে যেটা দরকার সেখানে পানীয় জলের ব্যবস্থা করুন, আগে মল হবে পরে, আগে পানীয় জলের ব্যবস্থা করুন, রাস্তার ব্যবস্থা করুন, সেখানকার বেকার যুবকদেরকে তাদের রুটি রুজির ব্যবস্থা করুন। কমসে কম দার্জিলিংয়ের যাতে ট্যুরিস্ট স্পট হিসাবে তার এক্সপোজার বাড়ে, ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসাবে অর্থাৎ পর্যটনের গন্তব্যস্থল হিসাবে দার্জিলিং যাতে ভারত এবং বিশ্বের বাজারে আরও বেশি সুনাম অর্জন করতে পারে তার জন্য সচেষ্ট হন। অকারণে বিনা রেশনে ভাষণ দিয়ে তো লাভ নেই। কারণ দার্জিলিংয়ে আগে যে আকর্ষণ ছিল সেই আকর্ষণ দার্জিলিং হারিয়েছে। আজকে কোনো মানুষ যদি দার্জিলিংয়ে বেড়াতে যায়, একদিন দার্জিলিংয়ে থাকে তো 3 দিন গ্যাংটকে গিয়ে থাকে। তো স্বাভাবিকভাবেই রাস্তার দরকার, জলের দরকার, পরিকাঠামোর দরকার, বিদ্যুতের দরকার, সেগুলো ব্যবস্থা করুন আগে। আপনি পশ্চিমবঙ্গকে ভিখারির রাজ্যে পরিণত করে দিয়েছেন, পশ্চিমবঙ্গের ভাড়া শূন্য করে দিয়েছেন। কি করবেন দার্জিলিং গিয়ে? স্মাইলিং দার্জিলিং ভালো লাগে? স্মাইল করার মতো রসদ দিতে হতো তবে তো স্মাইলিং হবে। আপনার মতো তো নাটক করে সবাই স্মাইল করতে পারে না। স্মাইলটা হতে হবে অন্তর থেকে। 2 ধরনের স্মাইলিং হয়, নাটক করে স্মাইলিং হয়, মনের স্বতঃস্ফূর্ত খুশিতে স্মাইলিং হয়। এখন আপনি কোন স্মাইলিংয়ের কথা বলছেন সেটা তো আমরা জানি না। আপনি মোনালিসার মতো যদি তার মর্মার্থ খুঁজতে হয়, আপনার ওটা হাসি না ওটা প্রতারণা না ওটা একটা ঢপবাজি, তাহলে তো মুশকিল। আমরা টাকা পেয়েছি, সেই টাকা মিউনিসিপ্যালিটির উন্নয়নে কাজে লেগেছে, সেই টাকা দিয়ে আরও কিছু উন্নয়ন করার ব্যবস্থা করেছে। এখন এই সুযোগটা তাদের দেওয়া উচিত। তাই দোকান উঠানো এক জিনিস, কিন্তু সস্তায় তাদেরকে পুনর্বাসন দিয়ে তাদের রুটি রুজির ব্যবস্থাটাকে নিশ্চিন্ত করার মধ্যে লুকিয়ে থাকে উন্নয়ন। এখন যদি লক্ষ্য হয় আমি শুধু কামিয়ে যাব, কাউরি কিছু দেখব না, সেটা হবে মানুষের প্রতি অবিচার করা। তাই যারাই এখানকার, আমি প্রশাসনকে বলবো, আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছেও আমি চিঠি পাঠাবো যে যাদের দোকান উঠিয়ে পুনর্বাসনের কথা বলা হচ্ছে তাদেরকে সস্তায় যেন দোকান দেওয়ার ব্যবস্থা করা হয়, এবং সেই সস্তায় যে টাকায় তারা যে মূল্যে তারা ধার্য করুক না কেন, কিস্তিতে যেন সেই টাকা দেওয়ার বন্দোবস্ত করা হয়। কিস্তিতে অর্থাৎ 20,000 টাকা একটা দোকানের দাম হলো, 25,000 টাকা দাম হলো, 5টা কিস্তিতে যদি আমি দেওয়ার ব্যবস্থা করে দিই, তাহলে 5 বার এসে দেবে, তার অসুবিধা হবে না, আর্থিক সংকট হবে না। ততক্ষণ এসে নতুন দোকান চালু করতে তারা তো পুঁজি দরকার। পাশাপাশি বলবো মিউনিসিপ্যালিটি প্রশাসন তারা ব্যাংকের সঙ্গে আলোচনা করে তাদেরকে সুলভে সস্তায় ব্যাংক যাতে ঋণ দেয় তার ব্যবস্থা করুন। এটা কিন্তু আরামসে করা যায়। মিউনিসিপ্যালিটি গ্যারান্টার হলে সেখানটায় ব্যাংক এগিয়ে আসবে, ব্যাংক লোন দেবে, সেই লোনে দোকানদারদের নতুন দোকান হবে, প্লাস সস্তায় কিস্তিতে যদি তাদেরকে দোকান ঘর দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে তারা আর্থিক সংকট থেকে রেহাই পাবে। দিতে হয় কি আছে, খালি বিল্ডিংটা করা আছে, স্ট্রাকচারটা করা আছে, সেই স্ট্রাকচারের হাল দেখুন, বর্ষা না হতেই সেখানটাই প্লাস্টার খুলতে আরম্ভ করেছে। দেখবেন নিজেরা গিয়ে, একটা মেডিকেল কলেজে জল নেই, বসার জায়গা নেই, ওষুধ নেই, ডাক্তার নেই, নার্স নেই, কিছুই নেই, কিন্তু মেডিকেল কলেজ, জেলায় জেলায় মেডিকেল কলেজ। আর মানুষ অসুস্থ হলে চলে যাও, ট্রেনের টিকিট কাটো, চলে যাও ব্যাঙ্গালোর, চলে যাও মাদ্রাস, চলে যাও বোম্বে, চিকিৎসা করে এসো।
মানেটা কি? সরকারের নজর থাকবে কেন? সরকার মানুষের জন্য ভাবলে তবে তো নজর থাকবে। যে সরকার হাসপাতালের মধ্যে পানীয় জল দিতে পারে না, যে সরকার হাসপাতালের মধ্যে পানীয় জল সরবরাহ করতে পারে না, সেই সরকারের কাছে সাধারণ মানুষ চিকিৎসার জন্য কী আশা করতে পারে? যখন হয়েছিল তখন আমি রেলমন্ত্রী ছিলাম, তখন আমাদের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল যে এই দোকানগুলো উঠিয়ে দিন, এই এলাকায় মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে দোকান করে দেওয়া হবে। মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে দোকান করতে কোনো অসুবিধা নাই, কিন্তু আজকে মিউনিসিপ্যালিটি আমাদের না। আমি সেই সমস্ত দোকানদারদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব যারা আমাদের সেই আবেদন মেনে নিজেদের দোকান ভেঙেছিল। তার জন্য আজকে বহরমপুর শহরের বুকে রেলের উপরে দিয়ে ব্রিজ হতে পারছে, আরও হতে পারছে। সেই সমস্ত দোকানদারদের অবিলম্বে ঘর দেওয়া উচিত বলে আমি দাবি করছি। যদি না দেয়, দরকার হলে তাদের হয়ে আমি লড়াই করব, আন্দোলন করব। 1 2 নম্বর, আমি কোনো উন্নয়নের আমি বিরোধিতা করি না। বহরমপুর শহরে এই আজকে যা দেখছেন, KN রায় রোড থেকে আরম্ভ করে নেটাতলা থেকে আরম্ভ করে যেখানে যা কিছু দেখছেন, সুন্দর দোকান, আধুনিক দোকান, সব কিছু বহরমপুর মিউনিসিপ্যালিটি যখন আমরা পরিচালনা করেছিলাম তখন এই কনসেপ্টটা নিয়ে এসে আমরা এগুলো চালু করেছিলাম। তখন আমরা কি করতাম, যাদের দোকান আছে সেই দোকানদারদের কাছে সস্তায় আমরা টাকা চাইতাম, তাদের কাছে 20,000 25,000 টাকা চাইতাম, দিয়ে বলতাম আপনাদেরকে আমরা নতুন দোকান করে দেবো, 20-25,000 টাকার দাম নেব। শুধু তাই নয়, সেই 20 থেকে 25,000 টাকা তাদেরকে সুযোগ দেওয়া হতো 4-5টা কিস্তিতে দেওয়া। সস্তায় তাদেরকে আমরা কেন ঘর দিতাম? কারণ আমরা জানি নিচের তলাটা ওদের আমরা দিয়ে দিলে উপরের তলাগুলো ফাঁকা পাবো, উপরের তলা যখন ঘর বিক্রি হবে তখন সেখানটায় যা দাম পাবো তাতে আমাদের পুষিয়ে যাবে। এইভাবেই কিন্তু বহরমপুর শহরে সব দোকান আমরা তৈরি করেছিলাম। আপনারা দেখবেন কাঁদি বাসস্ট্যান্ড থেকে 55 তলার কাছাকাছি মধুপুর পার করে যা দেখছেন দোকান সব আমাদের আমলে তৈরি ছিল। প্রত্যেকটা দোকানদারকে জিজ্ঞেস করবেন গিয়ে যে তাদের যারাগুলো আগে হকার ছিল তাদের কাছ থেকে 20 থেকে 25,000 টাকার বেশি আমরা কোনোদিন নিইনি। তা অবৈধ মদ বিক্রিতে প্রশাসনের মদত থাকবে না, তৃণমূলের নেতাদের মদত থাকবে, তা তো হয় না। মিলেমিশে হয়েছে এগুলো। অবৈধ মদ বিক্রি পশ্চিমবঙ্গে মিলেমিশে হয়েছে। আবগারি দপ্তরকে পশ্চিমবঙ্গ সরকার টার্গেট দিয়ে দিয়েছে, বছরে 12,000 কোটি টাকা কামাতে হবে। তাই দোকানে দোকানে, গলিতে গলিতে, অলিতে চারিদিকে মদের দোকান আর মদের দোকান। দিদি এমনি মদের দোকান সস্তা করে দিয়েছে, মদ বিক্রি সস্তা করে দিয়েছে। বাংলার ভবিষ্যৎ বেকার যুবকদের কি দিদি বলে দিয়েছে, ভালো লাগলে মদ খাও, ভাগ্য ফেরাতে জুয়া খেলো, লোটো আছে, হারলে মদ খাও আর মদ খেয়ে জুয়া খেলো। তো দিদি এই জুয়ার মধ্যে তো আসর বসিয়ে দিয়েছে। তো এখানকার বেকার যুবক দিদির দেওয়া সস্তার মদ সেটাও কিনে খেতে পারছে না, তার জন্য বাজারে চুল্লু চলে এসছে। দিদির উচিত তার রাজ্যে এই বিষ মদ পান করে যেভাবে মৃত্যু হচ্ছে, তার জন্য দিদির উচিত এই সরকারকে নিয়ে চুল্লু ভরা জলে ডুবে যেতে। আমরা টাকা পেয়েছি, সেই টাকা মিউনিসিপ্যালিটির উন্নয়নে কাজে লেগেছে, সেই টাকা দিয়ে আরও কিছু উন্নয়ন করার ব্যবস্থা করেছে। এখন এই সুযোগটা তাদের দেওয়া উচিত। তাই দোকান উঠানো এক জিনিস, কিন্তু সস্তায় তাদেরকে পুনর্বাসন দিয়ে তাদের রুটিরুজির ব্যবস্থাটাকে নিশ্চিন্ত করার মধ্যে লুকিয়ে থাকে উন্নয়ন। এখন যদি লক্ষ্য হয় আমি শুধু কামিয়ে যাব, কাউরি কিছু দেখব না, সেটা হবে মানুষের প্রতি অবিচার করা। তাই যারাই এখানকার, আমি প্রশাসনকে বলবো, আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছেও আমি চিঠি পাঠাবো যে যাদের দোকান উঠিয়ে পুনর্বাসনের কথা বলা হচ্ছে তাদেরকে সস্তায় যেন দোকান দেওয়ার ব্যবস্থা করা হয়, এবং সেই সস্তায় যে টাকায় তারা যে মূল্যে তারা ধার্য করুক না কেন, কিস্তিতে যেন সেই টাকা দেওয়ার বন্দোবস্ত করা হয়। কিস্তিতে অর্থাৎ 20,000 টাকা একটা দোকানের দাম হলো, 25,000 টাকা দাম হলো, 5টা কিস্তিতে যদি আমি দেওয়ার ব্যবস্থা করে দিই তাহলে 5 বার এসে দেবে, তার অসুবিধা হবে না, আর্থিক সংকট হবে না। ততক্ষণে সে নতুন দোকান চালু করতে তারা তো পুঁজি দরকার। পাশাপাশি বলবো মিউনিসিপ্যালিটি প্রশাসন তারা ব্যাংকের সঙ্গে আলোচনা করে তাদেরকে সুলভে সস্তায় ব্যাংক যাতে ঋণ দেয় তার ব্যবস্থা করুক। এটা কিন্তু আরামসে করা যায়। মিউনিসিপ্যালিটি গ্যারান্টার হলে সেখানটায় ব্যাংক এগিয়ে আসবে, ব্যাংক লোন দেবে, সেই লোনে দোকানদারদের নতুন দোকান হবে, প্লাস সস্তায় কিস্তি
কিস্তিতে যদি তাদেরকে দোকান ঘর দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে তারা আর্থিক সংকট থেকে রেহাই পাবে। আনসার্টেনটি খুব চিন্তার বিষয়। আমাদের নেবারিং কান্ট্রিজ, আমাদের পার্শ্ববর্তী দেশ, সেখানটায় যদি এই ধরনের অনিশ্চয়তা চলে, খুব দুশ্চিন্তার বিষয়। এটা খুবই দুশ্চিন্তার বিষয়। আমরা চাই তাড়াতাড়ি করে শ্রীলঙ্কায় স্টেবিলিটি আসুক, স্থিরতা আসুক। ভারত সরকার আরও মদত করুক, ভারত সরকার মদত করে শ্রীলঙ্কাকে স্থির করুক, কারণ শ্রীলঙ্কার আমাদের কাছে খুব স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আমাদের দেশের জন্য। তাই সেই স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সের কথা ভেবে, নিরাপত্তার কথা ভেবে শ্রীলঙ্কা, নেপাল, এই সমস্ত দেশ, মায়ানমার, যারা ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশগুলো, যে দেশগুলোতে চীন থাবা বসিয়ে ভারতবর্ষকে ঘেরার চেষ্টা করছে, সেই সব দেশগুলোতে যেভাবেই হোক স্থিরতা ফিরিয়ে আনা দরকার এবং ভারতের বন্ধুত্বের হাত প্রসারিত করে সেই সব দেশের মানুষের আস্থা বিশ্বাস অর্জন করা দরকার। মুখ্যমন্ত্রীকে খুন করতে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে না। ডেলি আটক হবে এরকম। ওখানে পুলিশ, সারা পশ্চিমবঙ্গের পুলিশ তো ওখানটাই, আটক করা হতেই পারে। সারা পশ্চিমবঙ্গের পুলিশ ওখানে। দিদির প্রাণ বাঁচাতে পশ্চিমবঙ্গের পুলিশ ব্যস্ত, মানুষের প্রাণ বাঁচাতে নয়। দিদি আর ভাইপো পশ্চিমবঙ্গের সবথেকে বড় সম্পদ, তাদেরকে রক্ষা করো, এটাই দিদির কাজ। বাকি দিদি দলের লোক খুন হোক, বাইরের লোক খুন হোক, কোনো আপত্তি নাই। কোর্টে, পশ্চিমবঙ্গ এখন কোর্টে ঢুকে গেছে। দুর্ভাগ্য এটা, পশ্চিমবঙ্গ আর নবান্নে নেই, পশ্চিমবঙ্গ এখন হাইকোর্টে চলে গেছে। নবান্নের বদলে হাইকোর্ট এখন, সেটাই পশ্চিমবঙ্গের আলোচনার জায়গা। 10 মাসের আগে রাজ্যে আসতে দেয়নি মমতা ব্যানার্জি নিজে, কারণ মমতা ব্যানার্জি কোন দিকে যাবে বুঝতে পারছে না, এদিক যাবে না ওদিক যাবে। আদিবাসীদের খুশি করতে দ্রৌপদীর বিরোধিতা করা যাবে না, আবার জাতীয় নেতৃত্বে চাই, তাঁর পার্টির একজন নেতা যশবন্ত সিং, তারও বিরোধিতা করা যাবে না। দিদি এখন এই উভয় সংকটে পড়ে আবল তাবল বকছে। আর যারা জ্ঞানের কথা বলছে, কাকে ভোট দিতে হবে কি না হবে সেটা আমরা জানি। বিবেক নিয়ে যদি রাজনীতি থাকতো এই ভারতবর্ষে, তাহলে এই ভারতবর্ষে আজ সাম্প্রদায়িক বিভাজন হতো না। কোনো বিবেকবান মানুষ এই ভারতবর্ষের মানুষকে সাম্প্রদায়িক বিভাজনে বিভাজিত করতে পারে বলে আমি মনে করি না। তাই যে পার্টি ভারতবর্ষের মানুষের বিবেকের খবর রাখে না, তাদের কাছে বিবেকের আহ্বান অর্থহীন বলে আমি মনে করি। তার কারণ একটা, এখানে দুধের মধ্যে জল মিশানো হয়ে গেছে খুব বেশি। দুধের মধ্যে অল্প স্বল্প জল, একটা দুটো রেকমেন্ডেশন হলে ঠিক ছিল। এখন ওরা যে দুধে জল না মিশিয়ে মমতা ব্যানার্জি জলে দুধ মিশাচ্ছে, ফলে সমস্যা দেখা দিচ্ছে। ফলে সিবিআই তদন্ত, ফলে যারা চাকরি পেয়েছে তাদের জীবনের অনিশ্চয়তা, চাকরি পেয়েও শান্তিতে ঘুমাতে পারছে না, চাকরি পেয়েও জানে না যে চাকরি থাকবে কি যাবে। নেতারা ঘুমাচ্ছে, তারা তো টাকা মেরে হজম করে দিয়েছে, তারা বলে দিয়েছে ভাই এটা ফেরতযোগ্য নয়, নন রিফান্ডেবল এগুলো কামায়। তো স্বাভাবিকভাবেই সেই সমস্ত ছাত্রছাত্রীদের বিচার ব্যবস্থা সুরাহা করুক, এটা আমাদের দাবি। এ তো দার্জিলিংয়ে এখনও তো ঘোড়াটোরা আছে এদিক ওদিক, তারা হাসবে এই কথা শুনে।